আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি বরিশাল বোর্ড 2019 সালে ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবে যে হিসাব সংরক্ষণ অর্থাৎ অনাদায়ী পাওনা সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিল প্রশ্নটির সমাধানের জন্য, সেই জন্য আজকে ছুটির দিন, সেই জন্য এই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা আমি উপস্থাপন করলাম। বরিশাল বোর্ড 2019 সালের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 6 নম্বর রিলেটেড সৃজনশীল প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় রিলেটেড। এখানে বলেছে 2018 সালের সমাপ্ত বছরের ফাইম ব্রাদার্স এর বই হতে নিম্নলিখিত তথ্যাবলী আছে। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো অনাদায়ী পাওনা খরচ এর পরিমাণ নির্ণয়ের নিয়ম হচ্ছে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ। যেমন এই অঙ্কের লক্ষ্য করলে দেখতে পাই অনাদায়ী পাওনা আছে 2300, এটির সাথে যোগ হবে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 5% কাটতে হবে কার উপরে, এই যে প্রাপ্য হিসাব আছে, ধারে বিক্রয় আছে, এগুলো এটা বিয়োগ করেছে, পার্সেন্টেজ কাটতে হবে একটা, এই 5% হিসেব করে যে টাকাটা হয় সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার সাথে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত বিয়োগ হবে। আমি করে দেখাচ্ছি, সমাধান করে দেখাচ্ছি। ক নাম্বার সহজভাবে আমি সমাধান করবো। এই যে আমি এখানে ছক অঙ্কন করলাম, উপরের উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম, এইখানে সমাধান করব। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। প্রথমে লিখবো অনাদায়ী পাওনা অবলম্বন। অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা অবলম্বন, অনাদায়ী দেনা কুড়িল, এগুলো এক জিনিস। অনাদায়ী পাওনা বলে 2300 টাকা লিখলাম, এটার সাথে যোগ করব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে নির্ণয় করতে হবে লক্ষ্য করি। এই যে দেনাদার আছে কত টাকা, 32,300, ওইটার সাথে ধারে বিক্রয় 50,000 যোগ হবে, যোগ হওয়ার পরে যা হবে সেখান থেকে 2300 বিয়োগ হবে। তারপরে যে টাকাটা থাকবে নিট প্রাপ্য হিসাব বা দেনাদার, তার উপরে 5% হিসাব করতে হবে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে লক্ষ্য করি, একটু দ্রুত দেখাই দিলাম। এই যে 32,300 যোগ এই 50,000 মাইনাস এই 2300, এটা যোগ বিয়োগ করে যে টাকা হবে তার উপরে 5%। আমি আবারও বলছি, এই যে প্রাপ্য হিসাব আর ধারে বিক্রয়, ধারে বিক্রয় কিন্তু প্রাপ্য হিসাব এক ধরনের, কারণ ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। সেজন্য প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে ধারে বিক্রয় যোগ অনাদায়ী পাওনা বিয়োগ, বিয়োগ করে নিট দেনাদার হবে, তার উপরে 5% হিসেব করে যেটা হবে সেটা আমরা এইখানে লিখবো। আগে যোগ করব, যোগ করে আমরা এখানে এই যে লিখেছি এই 4,000 টাকা কিভাবে পেলাম, এটা থেকে এটার সাথে এটা যোগ করে 83,300, সেখান থেকে 2300 বিয়োগ করে হবে 80,000, 80,000-এর উপরে 5% কেটে 4,000, এটা যোগ করে এটা হয়েছে। এখন এখান থেকে এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ যাবে। ওই যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বিশদায় বিবরণী লিখেছি না, তো বিশদায় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ বিয়োগ করে লিখতাম না, ওইটাই এখানে করে দেখাবো। পুরাতন হচ্ছে যে 1 তারিখেরটা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 তারিখের যেটি সেটি পুরাতন, ওইটা আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করে কত টাকা হবে সেটা আমরা এই শেষের ঘরে লিখবো। এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। অনেক সহজ, কিন্তু একটু নিয়মটা মনে রাখবো, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সহজ। নতুনটা হিসেব করার সময় একটু খেয়াল রাখবো, ওই দেনাদার থেকে অনাদায়ী পাওনা বিয়োগ করে যা থাকবে তার উপরে 5% কেটে এখানে লিখেছি। এই হচ্ছে ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে কি বলেছে, লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। জাবেদা করতে হবে এই তথ্যের আলোকে। আচ্ছা, এইখানে আমাদের এই যে ধারে বিক্রয় যে টাকাটা আছে 50,000, ওইটা নিয়ে একটা জাবেদা হবে, আর অনাদায়ী পাওনা সংক্রান্ত 3টা জাবেদা হবে, 3টা আর ওই একটা 4টা জাবেদা হবে। তা আমি করে দেখাচ্ছি, যাই সমাধানের চেষ্টা করি। জাবেদা করবো, জাবেদা ছক তো আমরা পারি, জাবেদা আমি নিচে ছক অঙ্কন করলাম, এখান থেকে উত্তর শুরু, উপরে আমি উদ্দীপকটা রেখে দিলাম, উদ্দীপকের অংশটা উপরে রাখলাম, ওটা দেখে দেখে আমরা জাবেদা করবো।
এখন জাবেদা কোনগুলি নিয়ে হবে? অনেক শিক্ষার্থীর এটা নিয়ে প্রবলেম হয়। একটি বিষয় বলে রাখি, প্রথমে দেখবো ধারে বিক্রয় আছে কিনা, ওটা নিয়ে আমরা একটা জাবেদা করব। কারণ ধারে বিক্রয়টা তো লেখা হয়নি, এখন লিখবো। ধারে বিক্রয়ের জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ওই জাবেদাটাই করবো। প্রাপ্য হিসাব ডেবিট, তারিখ লিখবো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো কত? ধারে বিক্রয় যেটা দেয়া আছে 50,000, 50,000 টাকা, ব্যাখ্যা লিখবো, বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হলো। এই হচ্ছে একটা জাবেদা। এখন জাবেদা মূলত আমাদের আরো তিনটা করা লাগবে। সেই তিনটা কিরকম? এই যে 2300 টাকা অনাদায় পাওনা অবলম্বন আছে না, ওইটা নিয়ে একটা জাবেদা হবে। আর ওই যে ক নাম্বারে যোগ বিয়োগ করে আমরা কিন্তু একটা টাকা পেয়েছি, অনাদায় পাওনা খরচ, ওইটা নিয়ে আরো দুইটা জাবেদা হবে। আরো সেজন্য মোট তিনটা জাবেদা হবে। তিনটা জাবেদার মধ্যে একটা লিখলাম ধারে বিক্রয় সংক্রান্ত, আর তিনটা হচ্ছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত। এখন এর নিচে আর জায়গা নাই, আমি একটা কাজ করি, পরের স্লাইডে আমি দেখাচ্ছি, তিনটা জাবেদা একসাথে দেখাচ্ছি। এর নিচে তো জায়গা নাই, তোমরা অবশ্যই একটা পেজেই সব জাবেদাগুলি করবে, এক শপের মধ্যে। আমি এখানে জায়গা নাই তাই পরে পেজে যাচ্ছি, যে আবার উদ্দীপকে রেখে দিলাম উপরে, নিচে আমি বাকি জাবেদাগুলো করবো। আমি বারবার বলছি, আমি দুইবার জাবেদা করে দেখাচ্ছি, এখানে জায়গা নাই সেজন্য, কিন্তু তোমরা একটা ছকের মধ্যেই একটা জাবেদা করবে। এবার কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত এই চ্যাপ্টারের প্রায় প্রত্যেকটা অঙ্কে তিনটা জাবেদা হয়। সেই তিনটা জাবেদা কি কি? এই তিনটা জাবেদা যদি কেউ ভালো মতো বুঝতে পারে, এই চ্যাপ্টারের অঙ্ক 70% পারবে। সেই তিনটা জাবেদা আমি এখানে করে দেখাবো, এবং টাকা কিভাবে লিখতে হবে সেটাও বুঝিয়ে দিব। ভালো করে লক্ষ্য করি। প্রথমে এই যে অনাদায়ী পাওনা অবলম্বন 2300 টাকা, এটা বলতে কি বোঝায়? ওটা বলতে বোঝায় এই যে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত আছে 3000 টাকা, ওর মধ্যে অবলম্বন করা হয়েছে। আচ্ছা, অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ওইটা যদি ওর মধ্যে থেকে অবলম্বন করা হলে ওটা কমে যাবে। সেজন্য আমরা জাবেদা করব, তারিখ লিখবো, লিখে জাবেদা করব অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। কেন ডেবিট করলাম? অবলম্বনের ফলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায় সেজন্য। এবং এটা দেনাদার থেকেও বিয়োগ হবে, তাই দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার। টাকা লিখবো 2300, ব্যাখ্যা লিখবো অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হলো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে অনাদায়ী পাওনা অবলোকন, এই টাকাটা নিয়ে আমরা প্রথম জাবেদাটা করব। ওটার জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একটু খেয়াল রাখবো। আচ্ছা, এইবার আরো দুটো জাবেদা হবে। সেই দুটো জাবেদা একটা টাকা নিয়ে। এটা কোন টাকা? ওই যে ক নাম্বার আমরা বের করলাম না, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যোগ বিয়োগ করে একটা টাকা বের করলাম। ওইটা নিয়ে, ওই একই টাকা নিয়ে, সেম টাকা নিয়ে পরপর দুইটা জাবেদা করব। এই দুটো জাবেদা কিন্তু ফিক্সড। এই দুটো জাবেদা কিসের জন্য হবে? ওইটা মূলত ছিল অনাদায়ী পাওনা খরচ, যোগ বিয়োগ করে আমরা যে টাকাটা পেয়েছিলাম। তো অনাদায়ী পাওনা খরচ লিপিবদ্ধের জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সঞ্চিতি পদ্ধতিতে অ্যালাউন্স মেথডে অনাদায়ী পাওনা খরচের জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী পাওনা ধার্যের জাবেদা। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্যের জাবেদা। এটা টাকা লিখবো কোনটা? টাকা ওই যে ক নাম্বারে যোগ বিয়োগ করেছি, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বারবার বলছি কেন? শিক্ষার্থীরা এটা মিস্টেক করে ফেলে, সেজন্য বারবার বলতেছি। ক নাম্বারে যেটি পেয়েছি অনাদায়ী পাওনা খরচ, সেটা লিখবো 3300 টাকা। ব্যাখ্যা লিখবো অনাদায়ী পাওনাকে অনাদায়ী পাওনা সঞ্চিতিতে স্থানান্তর করা হলো। আরেকটা জাবেদা হবে, সেই জাবেদাটাও সেম টাকা নিয়ে। যে কিছুক্ষণ আগে বললাম একই টাকা নিয়ে এই দুটো জাবেদা হবে। কেন হবে? অনাদায়ী পাওনা খরচ লেখার জন্য এই জাবেদাটা করেছি, এবং এই অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করার জন্য একটা সমাপনী জাবেদা করব। তো আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে আমরা যদি কোনো খরচের সমাপনী জাবেদা করতে চাই, তার জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। আয় বিবরণী ডেবিট আর এই অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। খরচের টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করে দিলাম। কোন টাকা হবে? এই সেম টাকা। অর্থাৎ এইটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ লেখার জাবেদা, আর এইটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা।
এই তিনটা জাবেদা কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যত প্রশ্ন আছে ম্যাক্সিমাম অঙ্কে এই তিনটা জাবেদা আছে। টাকা হয়তো এক একটা এক এক রকম, কিন্তু জাবেদা সেম। সেজন্য আমি কিছুক্ষণ আগে বলেছি যে তিনটা জাবেদা যদি কেউ ভালো মতো বুঝতে পারে এবং শিখতে পারে তাহলে এই অধ্যায়ের 70% অঙ্ক পারবে। তাহলে তিনটা জাবেদা কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, জাবেদা শেষ। এখন আমরা কি করব? আবার উদ্দীপকে যাব। উদ্দীপকে কি বলেছিল? বরিশাল বোর্ডের প্রশ্নের আমি সমাধান করেছি। বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল, সেজন্য প্রশ্নটি সমাধানের জন্য। গ নম্বরে কি বলেছে উদ্দীপকের? অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো। আচ্ছা, হিসাব বলতে কিন্তু খতিয়ান বোঝায়। তো আমরা চলমান জের ছকে করতে পারি। চলমান জের ছক ব্যবহার করে যাই সমাধানের চেষ্টা করি। খতিয়ানের ছক আঁকবো। খতিয়ানের ছক অঙ্কন করলাম। প্রথম অনাদায়ী পাওনা খরচ খতিয়ানের ছক আমি দ্রুত রেখে দিলাম, অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। আমরা তো জানি সেই নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান করি। খতিয়ানের ছক তো পারি সবাই। এইখানে এই অনাদায়ী পাওনা খরচের খতিয়ানটা করার জন্য অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত কিছুক্ষণ আগে জাবেদা করেছি। ওই জাবেদার মধ্যে অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত যে যে জাবেদা ছিল উপরে আমি লিখে রাখলাম। এটা রাফ। কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছি না? আর আমার সামনে যারা তোমরা এই খাতায় করতেছো তাদের খাতায় তো এটা করা আছে। তো ওই জাবেদা দেখে দেখে আমরা খতিয়ানে পোস্টিং দিব। খুব সহজ, লক্ষ্য করি খতিয়ান তো আমরা পারি। সেই নবম শ্রেণী থেকে খতিয়ান করতে করতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত এসেছি। খতিয়ান তো অবশ্যই পারি, তাই না? আর না পারলে তো শিখতে হবে। সেজন্য যারা না পারো তারাও একটু খেয়াল করো। তারিখ লিখবো, তারিখের ঘরে তারিখ লিখবো সাল সহ। এরপরে এই প্রথম জাবেদাটা কি বলেছে? অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো আমরা তো অনাদায়ী পাওনা খরচ হিসাব করতেছি। অনাদায়ী পাওনা খরচ হিসেবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো ক্রেডিটেরটা। আমরা জানি খতিয়ানের যে হিসাব করতেছি সেই হিসাবে যেদিকে টাকা আছে সেই দিকে বসে নাম লিখতে হয় উল্টাটা। উল্টার নাম মানে কি? এই যে উল্টার নাম হচ্ছে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, ওইটা নাম লিখবো। আর টাকা লিখবো অনাদায়ী পাওনা ডেবিটে টাকা আছে, তাই ডেবিট দিকে টাকা লিখবো। এখানে ডেবিটে লেখার পরে জেরের ডেবিটে সরাসরি স্থানান্তর করে দিব। ডেবিটে থাকলে ডেবিটে বলবে। এখান থেকে অনাদায়ী পাওনা খরচ হিসেবে আমরা লিখেছি। এরপরে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, আরেকটা জাবেদা আছে, তাই না? এইখানে কি করব? অনাদায়ী পাওনার ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো কি? এই ডেবিটের নামটা, উল্টা নামটা। আবার তারিখ লিখবো, তারিখের ঘরে তারিখ সব 31 ডিসেম্বর লিখবো, 31 ডিসেম্বর লিখবো। এখানে নাম লিখবো এই আয় বিবরণী, আর টাকা লিখবো যেহেতু অনাদায়ী পাওনার ক্রেডিট দিকে টাকা আছে, ক্রেডিট দিকে টাকা লিখবো। ডেবিট ক্রেডিট, এখানে ডেবিটে ছিল 3300, ক্রেডিটে হয়েছে 3300। ডেবিট ক্রেডিট বিয়োগ করে কিছু থাকে না, মানে শূন্য থাকে। এইভাবে আমরা অনাদায়ী পাওনা খরচ করতে পারি। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে অনাদায়ী পাওনা খরচের কি সবসময় জিরো হবে? হ্যাঁ, আমরা যদি অনাদায়ী পাওনা খরচের টাকা যদি অনাদায়ী এই আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে সমাপনী জাবেদা দিই তাহলে অনাদায়ী পাওনা খরচের আর কোনো টাকা থাকবে না, তাই জিরো হবে। আচ্ছা, এরপরে আরেকটা খতিয়ান করতে বলেছিল, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের খতিয়ান করব। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের এই জাবেদাটার কিছু অংশ আবার নিয়ে আসলাম। অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান করার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে জাবেদা ছিল সেই জাবেদাগুলি উপরে লিখে রাখলাম। এটা কিন্তু উত্তরের অংশ না, উত্তরের অংশ নিচেরটা। আমি মূলত ওই জাবেদা থেকে খতিয়ান করার জন্য উপরে নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে আমরা খতিয়ান করবো। আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা থেকে এইখানে পোস্টিং দেওয়ার আগে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির কিন্তু একটা প্রারম্ভিক উদ্বৃত্ত আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা প্রারম্ভিক জের আছে, ওইটা আগে লিখবো। এইখানে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে, ব্যালেন্স বিডি মানে কি? ব্রড ডাউন, প্রারম্ভিক উদ্বৃত্ত, তাই না? তো ব্যালেন্স বিডি বলে আমরা লিখবো কোন টাকাটা এই অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা উদ্বৃত্ত প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেটা লিখবো ক্রেডিট দিকে জেরের ঘরে। 3000 টাকা দেওয়া আছে প্রশ্নে, সেটা আমরা ক্রেডিট দিকে লিখবো জেরের ঘরে। এরপরে বাকিটা খতিয়ান থেকে তুলবো। খতিয়ানে কি বলেছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট,
প্রাপ্য হিসাব ক্রেডিট। তো আমরা তো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব করতেছি, তাহলে এই যে জাবেদাই বলেছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, তাহলে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবে ডেবিটে টাকা লিখবো, এই জাবেদা থেকে নাম লিখবো ক্রেডিটের টাকা, মানে উল্টা নাম লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব নাম লিখবো, টাকা লিখবো ডেবিট দিকে। এবার ক্রেডিটে ছিল 3000, ডেবিট আসলো 1000, 2000, 300, তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় 700, 700 টাকা জেড থেকে গেল। ক্রেডিট ছিল 3000, সেখান থেকে ডেবিট বিয়োগ করলাম 2300, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, বিয়োগ করে যেটি বেশি সেদিকে বসে, ডেবিট ক্রেডিট বিয়োগ করে আমার ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে লিখেছি, যত পার্থক্য তত টাকা। খতিয়ানে জের করার এরকম নিয়ম আমরা তো জানি, চলমান জের ছকে আমি খতিয়ান করতেছি। আরেকটা জাবেদা ছিল অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা সঞ্চিতি আমরা এই অনাদায় পাওনা খরচ বলে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে টাকা লিখবো। কত টাকা? 3300 টাকা ক্রেডিট দিকে। এখন এইখানে ছিল 700 ক্রেডিট, আবার ক্রেডিট দিকে বসলো 3300, ক্রেডিট ছিল 700, ক্রেডিট আসলো আবার 3300, তাহলে 700 আর 3300 ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয় খতিয়ানের নিয়মে, তাই না? এই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এখানে আরেকটা জিনিস বলে দিই আমি, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের যে সমাপনী জের হবে সেইটার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মিলে যাবে। ওই যে ক নাম্বারে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু 4000 বের করেছিলাম, তোমরা তো খেয়াল করেছো, ওই টাকার সাথে কিন্তু এটা মিলে যাবে। তাহলে আমাদের খতিয়ানটা হচ্ছে কিনা আমরা কিন্তু বুঝতে পারবো। যেমন অনাদায় পাওনা সঞ্চিতির খতিয়ান করে ওটা 0 হবে, তো 0 হলে আমরা বুঝবো যে ঠিক আছে, ভুল নাই। আর এই অনাদায় পাওনা সঞ্চিতির যে উদ্বৃত্ত হবে এইটার সাথে ওই প্রারম্ভিকটা মিলে যাবে, যেটা খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। তোমাদের যদি কারো কোনো অনুরোধ থাকে, কোনো বোর্ডের অঙ্কের যদি সমাধান করতে চাও, যে কোনো অধ্যায়ের, তোমরা যদি অনুরোধ করো আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় করে হাত।